নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। আজকের ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফিজিক্সের টপ 50 ভিএসএকিউ, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকে আসতে পারে। ভিএসএকিউ মানে হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তোমরা দেখবে যে সেকশন 2 এর যে গ্রুপে সেখানে 1 নম্বরে 4টে কোশ্চেন আসে এবং পূর্ণ বাক্যে উত্তর লিখতে হয়। তো এটাই হচ্ছে ভিএসএকিউ। তো আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখে নাও এবং এই টপ 50 কোশ্চেন তোমরা করে নাও, খাতাতে নোট করে নাও। আশা করছি তোমরা এখান থেকে কমন পাবেই এবং তোমাদের নাম্বারের ঝুড়িতে 4 নাম্বার একদম পাকাপাকি হয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তবে যারা আমার সাজেশন ভিডিওগুলো এখনো দেখোনি, টপিক ওয়াইজ আমি তোমাদের সাজেশন ভিডিও করে রেখেছি, স্থির তড়িৎ, চলতড়িৎ, আলো, মডার্ন ফিজিক্স, চুম্বকত্ব সব কিছুর উপর আমি তাদের প্লেলিস্ট দিয়ে রাখছি, তোমরা দেখে নাও। এবং তার সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যালস যেগুলো এবিটিএ টেস্ট পেপারে তোমাদের দিচ্ছে, সেই নিউমেরিক্যাল সেকশন ওয়াইজ আমি করাচ্ছি, সেগুলো তোমরা দেখতে থাকো। তোমার প্রিপারেশন একদম টপ মোস্ট লেভেলের করে নাও। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তাহলে প্রথম কোশ্চেন কি বলছে, একটি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর গতিশীল এবং ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান। ইলেকট্রনটির ওপর প্রযুক্ত চৌম্বক বলের অভিমুখ কি হবে? মানে পজিটিভ এক্স অক্ষ বরাবর একটা ইলেকট্রন মুভ করছে এবং পজিটিভ ওয়াই অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড তোমার কাজ করছে। তাহলে ওই ইলেকট্রনটির ওপর যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে তার ডাইরেকশন কোন দিকে হবে? তো সবসময় মনে রাখবে এর ডাইরেকশন আমরা বের করি যে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। তা দেখো এখানে ভি ভেক্টরটা কোন দিকে কাজ করছে না, ভি মানে এক্স অক্ষ বরাবর তোমাকে গতিশীল, তাহলে ভি মানে আমরা বলতে পারি যে আই ক্যাপ ইন্টু ভি। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু আমরা বলতে পারি যে জে ক্যাপ ইন্টু বি। তাহলে দেখো, তাহলে ভি ক্রস বি করলে কি হবে? ভি ক্রস বি করলে কি হবে? আই ক্যাপ ক্রস জে ক্যাপ ভিবি। তার মানে আই ক্রস জে করলে কি হয়? কে ক্যাপ ইন্টু ভিবি। কে ক্যাপ মানে কি? পজিটিভ জেড অক্ষ। তাহলে অ্যান্সার হবে পজিটিভ জেড এক্সিস, এক্সিস বরাবর। অ্যান্সার হবে পজিটিভ জেড এক্সিস বরাবর। ওকে, এবার দেখো 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের সত্য সারণী। ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেট মানে হচ্ছে এ বি বার, এ বি কমপ্লিমেন্ট বলতে পারো বা এ বি বার। ওকে, তাহলে আমরা এখানে ইনপুট নেবো কি? প্রথম ইনপুট, আর এদিকে নেবো তোমার আউটপুট। ইনপুট নিলাম এ নিলাম আর বি নিলাম, আর আউটপুট কি হবে না এ বি বার। তাহলে কি কি নেব? 0 0 1 1 0 1 0 1। দেখো 0 আর 0 যদি আমরা গুণ করি, মানে যদি করি এ বি করি, তাহলে হবে 0, কিন্তু মাথায় আছে কমপ্লিমেন্ট, তাহলে হয়ে যাবে 1। মনে রাখবে 0 কমপ্লিমেন্ট হয় 1 আর 1 এর কমপ্লিমেন্ট 0। এবারে 0 আর 1 যদি মাল্টিপ্লাই করি তাহলে 0ই পাবো, কিন্তু তার কমপ্লিমেন্ট হবে 1। আবার 1 0 যদি মাল্টিপ্লাই করি 0 পাবো, তার কমপ্লিমেন্ট 1। 1 1 মাল্টিপ্লাই করলে 1, কমপ্লিমেন্ট 0। তাহলে এটাই হয়ে গেল এর ট্রুথ টেবল বা সত্য সারণী। ঠিক আছে, তোমরা এমনি করে এটা পরীক্ষায় লিখে আসবে, এমনি করে তোমরা পরীক্ষা লিখে আসবে। ওকে, চলো এবার দেখছি নেক্সট প্রশ্ন কি আছে। বলছে তাহলে প্রথম দুটো প্রশ্ন আমাদের হলো। এবার নেক্সট প্রশ্ন 3 নম্বর কি বলছে, কোন ভৌত রাশির একক ওয়েবার পার মিটার স্কোয়ার, অর্থাৎ কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট ওয়েবার পার মিটার স্কোয়ার। মনে রাখবে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। উত্তর হবে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আচ্ছা বলছে বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব পেতে হলে একটি বস্তুকে গোলীয় দর্পণের কোথায় রাখতে হবে? বলছে একটা বস্তু আছে, একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের সেম হাইটের যদি আমাকে ইমেজ পেতে হয় তাহলে একটা স্ফেরিক্যাল মিররের কোথায় ওই বস্তুটাকে রাখতে হবে? মনে রাখবে অ্যান্সার হবে কোথায়? সিতে। সিতে মানে কি না বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। বক্রতা কেন্দ্রে মানে সেন্টার অফ কার্ভেচার হবে অ্যান্সার। ট্রান্সফর্মার কোন নীতিতে কাজ করে? এটা অ্যান্সারটা মনে রাখবে তড়িৎ চুম্বকীয় আবেশ। অ্যান্সার কি হবে? তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে এর অ্যান্সার। অর্থাৎ ট্রান্সফরমারের প্রিন্সিপাল, কোন প্রিন্সিপালে ট্রান্সফরমার কাজ করছে? সমাবর্তন কোণ কি? দেখো ব্যাপারটা হচ্ছে কি, মনে রাখবে একটি লেখো, তোমরা লিখে নাও, একটি অসমবর্তিত আলো
কোনো স্বচ্ছ মাধ্যমের ওপর এসে পড়লে, যে কোণে এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি সম্পূর্ণভাবে সমবর্তিত হয়, আপতন কোণের ওই নির্দিষ্ট মানকেই বলা হয় সমাবর্তন কোণ। ওকে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবার নর গেট ব্যবহার করে অর গেট তৈরি করো। তাহলে নর গেট ব্যবহার করে অর গেট তৈরি করার নিয়ম হচ্ছে কি, নর গেট ব্যবহার করে অর গেট এভাবে তোমরা তৈরি করবে। এটা হচ্ছে নর গেটের সিম্বল। তো এখানে ইনপুট, দুটো ইনপুট আমি কি দিলাম, এ দিলাম আর বি দিলাম। তাহলে এখানে আমরা কি পাবো না, এ বি মাথায় পাবো কমপ্লিমেন্ট। এবার পরবর্তী যে নর গেট, তার দুটো ইনপুটেই যদি আমরা এ বি বার দিই, তাহলে আমরা এ সাইডে পেয়ে যাব, অনলি পেয়ে যাব এ প্লাস বি। তাহলে এটাই হলো নর গেট থেকে অর গেট। 8 নম্বর হচ্ছে কোনো পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। আপেক্ষিক চৌম্বকতা কথার অর্থ হচ্ছে, আপেক্ষিক চৌম্বকভেদ্যতা কথার অর্থ হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি, মানে এটাকে লেখা হয় মিউ আর দিয়ে। কি লেখা হয়, মিউ সাফিক্সে আর দিয়ে এটাকে লেখা হয় রিলেটিভ পারমিয়েবিলিটি। কত 1.004 হলে চৌম্বক প্রবণতা, চৌম্বক প্রবণতা হচ্ছে ম্যাগনেটিক, এটা বলা হয় যে ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি, এটাকে বলা হয়, এটাকে কাই এম দিয়ে লেখা হয়, এটা ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি, এটা বলা হচ্ছে কাই এম। ওকে, তাহলে কোনো পদার্থের আপেক্ষিক চৌম্বকীয়তা মিউ আর 1.004 হলে চৌম্বক প্রবণতা কত হবে। মনে রাখবে সম্পর্ক যে মিউ আর ইকুয়াল টু হয় 1 প্লাস কাই এম। তাহলে কাই এম এর ভ্যালু কি হবে না মিউ আর মাইনাস 1। তাহলে যেটা দেওয়া আছে তার থেকে 1 বিয়োগ করে দিলে যেটা অ্যান্সার হবে, 1 বিয়োগ করলে অ্যান্সার কত হবে 0.004, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, এবার বলছে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সূত্র xy ইকুয়াল টু এফ স্কোয়ার এর অর্থ কি। দেখো স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে যে নিউটনস ফর্মুলা আছে সেখানে বলা আছে xy ইকুয়াল টু এফ স্কোয়ার, এর অর্থ কি। অ্যান্সার লেখো যে এর অর্থ হচ্ছে মুখ্য ফোকাসের একই দিকে বস্তু এবং প্রতিবিম্ব তৈরি হবে, এটা হচ্ছে অ্যান্সার। 10 নম্বর হচ্ছে মানব চক্ষুর উপযোজন ক্ষমতা বলতে কি বোঝো। উপযোজন বলতে হচ্ছে অ্যাকোমোডেশন। দেখো উত্তর লেখো, আমাদের মানুষের চোখ থেকে, লেখো মানুষের চোখ থেকে বস্তুর দূরত্ব যেখানেই হোক না কেন, সেটা কাছেই হোক বা অসীমেই হোক, প্রতিবিম্ব সবসময় রেটিনাতেই তৈরি হয়। চোখের এই ক্ষমতাকেই বলা হয় মানব চোখের উপযোজন ক্ষমতা বা অ্যাকোমোডেশন অফ আই। আসলে চোখ কি করে, তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে, যার জন্য কি করে না মানব চক্ষু সবসময় তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে প্রতিবিম্বটা তার রেটিনাতেই তৈরি করে, এটাকেই বলা হচ্ছে মানব চক্ষুর উপযোজন ক্ষমতা বা অ্যাকোমোডেশন অফ আই। এবার নেক্সট কোশ্চেন বলছে একটি অশ্বক্ষাকৃতি তড়িৎ চুম্বকের দুই বাহুতে একই দিকে তার জড়িয়ে থাকলে কি হবে। অ্যান্সারটা হবে এক্ষেত্রে দুটি বাহু পরস্পরকে বিকর্ষণ করবে। যদি দুই বাহুতে বিপরীত দিকে যদি কারেন্টটা ফ্লো করতো তাহলে হতো তোমার আকর্ষণ, একই দিকে হলে বিকর্ষণ। তাহলে অ্যান্সার হবে যে এক্ষেত্রে দুই বাহু পরস্পরকে বিকর্ষণ করবে। তুমি উত্তর লিখে নাও। এবার দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বেশি বিপজ্জনক কেন। মনে রাখবে যে ডিসির ক্ষেত্রে কি হয় না, ডিসির ক্ষেত্রে ভোল্টেজের ম্যাক্সিমাম মান অথবা ভোল্টেজের আরএমএস মান কি হয়, সমান হয়, যার মান হচ্ছে 220 ভোল্ট। কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যেটা তোমার এসির ক্ষেত্রে কি হয় না ভি আরএমএস ইকুয়াল টু কি হয় ম্যাক্সিমাম মানের সঙ্গে √2 গুণ হয়। তার মানে এক্ষেত্রে কি হবে 220 ইন্টু √2 গুণ হবে, অ্যান্সার আসবে 311 ভোল্ট। 311 ভোল্ট, তার মানে 220 ভোল্ট এসি মানে হচ্ছে 311 ভোল্ট, যেটা ডিসির থেকে অনেক বেশি, তাই এটি বেশি বিপজ্জনক। তাই অ্যান্সার তোমরা এইভাবে লিখবে যে 220 ভোল্ট ডিসি, তার মানে এর সর্বাধিক মান এবং শীর্ষ মান এবং আরএমএস মান হচ্ছে 220 ভোল্ট। কিন্তু 220 ভোল্ট এসি আরএমএস মান হচ্ছে এর শীর্ষ মান ইন্টু √2, তার মানে 311, তাই 220 ভোল্ট এসি বেশি বিপজ্জনক। নেক্সট কোশ্চেন হচ্ছে 13 নম্বর, পিএন সংযোগ ডায়োডের বিপরীত বায়াস বিভব মানে রিভার্স বায়াস ভোল্টেজ যদি আমরা বাড়াই তাহলে নিঃশেষিত অঞ্চলে বেধের কি পরিবর্তন হবে, অর্থাৎ ডিপ্লেশন যে জোন, যে ডিপ্লেশন এরিয়া, তার বেধের তার যে উইথ কি পরিবর্তন হবে। মনে রাখবে বেধ বাড়বে। অ্যান্সার হবে তোমরা লিখে দেবে এক্ষেত্রে বিপরীত বায়াস বাড়ালে নিঃশেষিত অঞ্চলে বেধ বৃদ্ধি পাবে। 14 কি বলছে, কোনো ট্রানজিস্টারে আলফা মান দেওয়া আছে, বিটার মান চেয়েছে। দেখো বিটা ইকুয়াল টু আমরা কি জানি আলফা বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে যদি ভ্যালু বসাই 0.99
বাই 1 মাইনাস 0.99, তাহলে হয়ে যাবে 0.99 বাই 0.01, অ্যান্সার হয়ে যাবে 99। ওকে, বেশ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে আলোক তন্তুর মজ্জা মানে কোর এবং আবরণ মানে ক্ল্যাডিং কোন অঞ্চলের পরিসরাঙ্ক বেশি? মনে রাখবে কোর অঞ্চলের পরিসরাঙ্ক কি হয়? বেশি হয়। এবং আলো যখন কোর থেকে ক্ল্যাডিংয়ে যায় তখন সেটা কি সংকট কোণের থেকে বেশি কোণে পড়ে, ফলে লাইটের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এই আলোকবাহী তন্তু যে নীতি আসে লিখবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। আর এক্ষেত্রে অ্যান্সার হবে কোর, কোরের প্রতিসরাঙ্ক বেশি হয়। 16 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে একটি স্থির আধান কত মানের বল অনুভব করবে? দেখো একটা চৌম্বক ক্ষেত্রে যদি আধান স্থির আধান, তাহলে তার উপর কোনো বল কাজ করে না, অর্থাৎ প্রযুক্ত বলের মান হবে 0, অ্যান্সার হয়ে যাবে 0। কিউ গুণক কি? দেখো কিউ গুণক এসছে এলসিআর বা এসি, যে তোমাদের এসি সেকশন বা পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট থেকে দিয়েছে। কিউ গুণক কি বোঝায়? যেটা এলসিআর সার্কিটের যখন অনুনাদ বা রেজোনেন্স ঘটবে সেই রেজোনেন্সটা কত শার্প হবে, কত তীক্ষ্ণ হবে। তাহলে উত্তরটা হবে এলসিআর বর্তনীর রেজোনেন্স বা অনুনাদের তীক্ষ্ণতা কত বেশি হবে সেটি যে ভৌত রাশির মাধ্যমে মাপা হয় বা যে ভৌত রাশির মাধ্যমে মাপা হয় তার নাম হচ্ছে কিউ গুণক, যার মান হচ্ছে কিউ ইকুয়াল টু 1/r √L/c। তাহলে উত্তর তোমরা কি লিখবে? যে এলসিআর বর্তনীর অনুনাদ কত তীক্ষ্ণ হবে তা যে ভৌত রাশির মাধ্যমে নির্ণয় করা হয় তার নামই হচ্ছে কিউ গুণক, যার মান 1/r √L/c। 18 হচ্ছে লেন্স প্রস্তুতকারকের সূত্রটি লেখো। লেন্স প্রস্তুতকারকের সূত্র হচ্ছে 1/f = a mu g minus 1/r1 minus 1/r2। এখানে a mu g মানে হচ্ছে বায়ুতে লেন্সটির পরিসরাঙ্ক, r1 r2 হচ্ছে লেন্সটির বক্রতা ব্যাসার্ধ, f হচ্ছে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য। 19 কি বলছে? একটি গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে কনভার্ট করবে? গ্যালভানোমিটার টু ভোল্টমিটার। উত্তরটা হবে গ্যালভানোমিটারের সাথে শ্রেণী সমবায় সিরিজ কম্বিনেশনে উচ্চ মানের রোধ যুক্ত করতে হবে। কি লিখবে? যে গ্যালভানোমিটারটির সাথে শ্রেণী সমবায়ে একটি অতি উচ্চ মানের রোধ আর কে যুক্ত করতে হবে। তার মানে যদি ধরো এটা হয় গ্যালভানোমিটার, তাহলে এর সাথে শ্রেণী সমবায়ে একটি অতি উচ্চমানের রোধ আর কে আমরা যুক্ত করব, যেটা হয়ে যাবে ভোল্টমিটার। 20 কি বলছে? তরঙ্গ মুখের ওপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? মনে রাখবে অ্যান্সার হবে 0, কারণ একই তরঙ্গ মুখের ওপর অবস্থিত সমস্ত বিন্দু সমদশায় কম্পিত হয়, ওদের মধ্যে কোনো দশার পার্থক্য থাকে না। সেম কোশ্চেন যদি তোমাদের আসে সমবিভব তলের ওপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে ভোল্টেজ বা বিভবের পার্থক্য কত, সেক্ষেত্রেও অ্যান্সার হবে কিন্তু 0। এবার নেক্সট প্রশ্ন, ট্রেনের চুম্বক ব্রেক কিভাবে কাজ করে? ট্রেনের চুম্বক ব্রেক বা ইলেকট্রিক ব্রেক অফ ট্রেন কাজের নীতি হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশের নীতি। তোমরা উত্তর লিখবে যে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ঘূর্ণি প্রবাহের নীতি। ঘূর্ণি প্রবাহ মানে কি? এডি কারেন্ট। তো এডি কারেন্টের নীতিতে ট্রেনের চুম্বক ব্রেক কাজ করে, এক কথায় উত্তর হয়ে গেল। 22 হচ্ছে চোখ কি? চোখ হচ্ছে একটা বিশেষ ধরনের কয়েল যার সাবেশাঙ্ক উচ্চমানের এবং রোধাঙ্ক নিম্নমানের। ঠিক আছে? তো সাবেশাঙ্ক মানে হচ্ছে কি না কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন বা সেলফ ইন্ডাকশন বলতে পারো। তাহলে যার সেলফ ইন্ডাকশন হচ্ছে ভেরি হাই, কিন্তু যার রেজিস্ট্যান্স হচ্ছে কি ভেরি লো। এটা অ্যান্সার হয়ে গেল। 23 নম্বর প্রশ্ন কি? দুটি সমমুখী সমান্তরাল তড়িৎ প্রবাহের পারস্পরিক ক্রিয়া কি? দেখো দুটি তারের মধ্য দিয়ে যদি একই দিকে যদি মনে করো কারেন্ট যায়, সেক্ষেত্রে তারা পরস্পরকে আকর্ষণ করবে, আর যদি বিপরীত দিকে কারেন্ট যায় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। তো এক্ষেত্রে কি দিয়েছে? সমমুখী, তাহলে হবে তোমার কি? আকর্ষণ। ওকে। 24 কি বলছে? বিশুদ্ধ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা অনুপাত কত? মনে রাখবে 1:1। বিশুদ্ধ যদি অর্ধপরিবাহী হয় তাই ইলেকট্রন এবং হোলের সংখ্যা সমান সমান হয়। 25 নম্বর প্রশ্ন হচ্ছে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ড চুম্বকের চুম্বক ভ্রামক 1 অ্যাম্পিয়ার/মিটার স্কয়ার হলে প্রতিটি মেরুশক্তি মান কত? মনে রাখবে চুম্বক ভ্রামক PM = হচ্ছে মেরুশক্তি QM ইন্টু চুম্বকটির নর্থ পোল থেকে সাউথ পোলের দূরত্ব। ধরো আমি বললাম যে এটা হচ্ছে একটা চুম্বক, এটা হচ্ছে তোমার সাউথ পোল, এটা নর্থ পোল। তাহলে সাউথ টু নর্থের দূরত্ব যদি L হয়, আর ধরো সাউথ পোলের মেরুশক্তি -QM, নর্থ পোলের QM, তাহলে কি হবে না চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি হবে? QM ইন্টু L। তা দেখো এখানে কি কি দেওয়া আছে? তো 5 সেন্টিমিটার দেওয়া আছে, তো এটা আমরা কি করবো? মিটার করে নেবো। আচ্ছা,
তাহলে কিউএম ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে পিএম বাই এল। তাহলে পিএম কত, পিএম হচ্ছে 1, আচ্ছা এল কত 5 সেন্টিমিটার, 5 বাই 100 চলে যাবে ওপরে 100টা, তাহলে হবে 20। তাহলে অ্যান্সার হয়ে যাবে 20 SI ইউনিট, 20 SI ইউনিট। ওকে, এই যে ব্যাপার। এই দেখো তাও 26 কি বলছে 10011 বেস 2, অর্থাৎ দিক সংখ্যা পদ্ধতি, মানে বাইনারি টু তোমার ডেসিমেল বলেছে কনভার্ট করতে। কীভাবে করবে দেখো, তো এটা হবে 1 ইন্টু, দেখো কত সংখ্যা আছে 1 2 3 4 5, আমাকে 0 অবধি যেতে হবে, তো 2 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করব, তারপর আবার 0 আছে 2 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করব, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস আবার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। যারা আমার ডিজিটাল বর্তনীর 1 শট ভিডিও দেখোনি তারা দেখে নাও, আমার এগুলো ডিটেলসে করানো আছে কীভাবে কনভার্ট করতে হয়। এখানে একবার বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে বাইনারি ডেসিমেল, এবার আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এবার কি দেখো আমাকে 0 পর্যন্ত যেতে হবে, তাহলে আমি যেহেতু 5টা সংখ্যা আছে এখানে, তাহলে 4 থেকে স্টার্ট করলাম, 43210। ওকে, এবার বলো 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় না 16। ওকে, তারপর দেখো 0 আছে, ওগুলো 0 হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তাহলে অ্যান্সার কত হবে 19। অ্যান্সার কত হয়ে যাবে না 19। ওকে, ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো বলছে বুলিয়ান বীজগণিতে এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স এবং এক্স কমপ্লিমেন্ট ইন্টু এক্স কমপ্লিমেন্ট কত হবে, ঠিক আছে। তো তাহলে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এটা যদি আমাকে যুক্ত বলি, যদি আমি বলি এটা যুক্ত, যে এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট, এটা তোমার বলে দিই। দেখো এক্স কমপ্লিমেন্ট অনেকভাবে কোশ্চেন আসছে, যদি বলে এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট তো কত হবে, ধরি এক্স জায়গায় যদি আমরা 1 ধরি, তাহলে কত হচ্ছে 1 কমপ্লিমেন্ট 1 প্লাস 1 মানে হয়ে যাচ্ছে 1। তাহলে এই আনসারটা তুমি এটাকে 1ই ধরো বা তুমি 0ই ধরো, দেখো তুমি কি পাবে। যদি মনে করো 0 ধরো, তাহলে 0 কমপ্লিমেন্ট মানে 1 প্লাস 0, তাহলে 1 প্লাস 0 মানে 1 হবে। আবার তুমি যদি 1 ধরো, তাহলে 1 কমপ্লিমেন্ট মানে 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে 1, তার মানে এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স এটা সবসময় কি হবে 1 হবে। আর এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট অবশ্যই এটা হয়ে যাবে এক্স কমপ্লিমেন্ট। তুমি যদি ধরো এটাকে 1 ধরো, এক্স এর জায়গায় 1 ধরো, তাহলে 1 এর কমপ্লিমেন্ট 0, আবার 1 তাহলে 0 প্লাস 0 তার মানে হবে 0ই হবে, তাই না। তা তুমি যা ধরছো তার কমপ্লিমেন্ট আমরা পাচ্ছি। যদি আমরা ধরছি 0, যদি আমরা 0 ধরি তাহলে পাবো 1, এক্স জায়গায় যদি 0 ধরি তাহলে পাবো 1, আবার এক্স জায়গায় যদি 1 ধরি তাহলে পাবো 0, তার মানে যা ধরছি তার কমপ্লিমেন্ট পাচ্ছি, তাহলে অ্যান্সার হবে এক্স কমপ্লিমেন্ট। ওকে, আর ধরো যদি থাকে যে এক্স কমপ্লিমেন্ট ইন্টু এক্স, তাহলে অবশ্যই সবসময় 0 হবে, কারণ দেখো যদি এক্স জায়গায় 1 ধরি তাহলে 1 এর কমপ্লিমেন্ট মানে 0, তো 0 ইন্টু 1 মানে হবে 0। আবার যদি 0 ধরি তো 0 এর কমপ্লিমেন্ট হচ্ছে 1 ইন্টু 0, তার মানে হবে 0। কিন্তু যদি এক্স কমপ্লিমেন্ট ইন্টু এক্স কমপ্লিমেন্ট হয় তাহলে কত হবে, এটা কিন্তু অ্যান্সার এক্স কমপ্লিমেন্টই হবে। কারণ দেখো যদি আমি 1 ধরি তাহলে 0, এটাও 0, তো 0 ইন্টু 0 তাহলে 0 হয়ে যাচ্ছে। আবার যদি 0 ধরি তাহলে এটা 0 হবে, 0 ধরলে এটা 0 এর কমপ্লিমেন্ট 1, মানে 1 ইন্টু 1 তাহলে 1 হবে, মানে যা ধরছি তার কমপ্লিমেন্ট আসছে। তাই যাই হোক, দুটো কমপ্লিমেন্টের যোগফল কমপ্লিমেন্ট হয়, দুটো কমপ্লিমেন্টের গুণফল কমপ্লিমেন্ট হয়, কিন্তু একটা কমপ্লিমেন্ট সাথে মানে একটা কমপ্লিমেন্টের সাথে সেই ইনপুট যোগ করলে 1 হয়, গুণ করলে 0 হয়। তোমরা এইভাবে মনে রাখবে। 28 বলছে একটি ক্লাসে সংকট কোণ 30 ডিগ্রি হলে ক্লাসটি সমাবর্তন কোণ কত। দেখো আগের ক্লাসে আমি তোমাদের করালাম, তো সংকট কোণ মানে কি আমরা জানি মিউ ইকুয়াল টু 1 বাই সাইন আইসি, তাহলে মিউ ইকুয়াল টু কি হয়ে যাবে 1 বাই সাইন কত 30 ডিগ্রি, আইসি বলতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে হয়ে গেল 2। এবার আমরা জানি কি ব্রুস্টার সূত্র tan মিউ ইকুয়াল টু tan ইনভার্স আইপি, tan ইনভার্স আইপি, তাহলে আইপি ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে মিউ 2 বটে, তাহলে tan 2, অ্যান্সার হয়ে যাবে tan 2। যা অ্যান্সার আসবে সেটা হবে উত্তর, ঠিক আছে। এত ডিগ্রি অ্যান্সার আসবে, তোমরা ক্যালকুলেটর বসাবে, এটা ডিগ্রিতে অ্যান্সার আসবে। ওকে, এবার দেখো কি বলছে 29টা, যে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের উল্লম্ব এবং অনুভূমিক উপাংশের মান সমান হয়। এই অ্যান্সারটা মনে রাখবে 45 ডিগ্রি। কত অ্যান্সার হবে না 45 ডিগ্রি। 30 নম্বর প্রশ্ন, জলের ভেতর বায়ুর বুদবুদ কি প্রকার লেন্সের মতো আচরণ করে। অ্যান্সারটা হবে অবতল লেন্স বা কনকেভ লেন্স, কনকেভ বা অবতল লেন্স। অ্যান্সার হবে অবতল বা কনকেভ লেন্সের মতন আচরণ করে। ওকে, এই হচ্ছে ব্যাপার। দেখো এবার হচ্ছে 31 নম্বর প্রশ্ন, বলছি এ প্লাস এ বি প্লাস এ বার এর মান কত। দেখো একটু আগে আমরা দেখলাম যে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যদি আমরা দেখি যে এ বি প্লাস এ বি বার, ধরো আমি ধরলাম এ বি হচ্ছে এক্স আর এ বি, যদি এ বি কে এক্স ধরে নিই তাহলে এক্স প্লাস এক্স বার মান হবে 1। তাহলে দেখো তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 1, তাহলে এ প্লাস হয়ে যাচ্ছে 1, আবার এ প্লাস 1 মান হবে 1, তাই আনসার হবে 1।
এবার দেখো 32, ট্রানজিস্টরে ভূমিকে খুব কম মাত্রায় ডোপিং করা হয় কেন? তোমার লিখবে যে এর কারণ হচ্ছে যাতে করে আমরা আউটপুট কারেন্ট বেশি পেতে পারি। আউটপুট কারেন্ট বলতে কি না, তোমার কালেক্টর কারেন্ট, যে কালেক্টর কারেন্ট সর্বাধিক হয়, কারণ কালেক্টর কারেন্ট যদি বেশি না হয় তাহলে কিন্তু আউটপুট ভোল্টেজও কিন্তু বেশি হবে না, কারণ ট্রানজিস্টরের মেন উদ্দেশ্য কি না, এটাকে আমরা বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার রূপে কাজ করাই। তাহলে উত্তর লিখবে যে আউটপুট কারেন্ট এবং ভোল্টেজ সর্বাধিক পাওয়ার জন্য ভূমিকে ডোপিংয়ের মাত্রাটা কম করা হয়। ওকে। 33 কি বলছে, একটি বৃত্তাকার কুণ্ডলী প্রবাহমাত্রা দ্বিগুণ ব্যাসার্ধ অর্ধেক করলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক প্রাবল্য কি হবে? দেখো চৌম্বক প্রাবল্য বি ইজিক্যাল টু কি হয়, পরিবাহীর কেন্দ্রে μ0 I/2R হয়। এবারে বলছে কারেন্টটা দ্বিগুণ, তাহলে আইটা হলো 2I, আর ব্যাসার্ধ অর্ধেক তাহলে R/2 যদি করা হয়, যদি R/2 করা হয় তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে পেয়ে যাচ্ছি যে দেখো এই 2 যদি উপরে যায় তাহলে 4 হয়ে যাচ্ছে, তাহলে μ0 I/2R, অর্থাৎ যা ছিল তার 4 গুণ হয়ে যাচ্ছে, তাই অ্যান্সার হবে 4 গুণ। দেখো প্রথমে ছিল কত, এইটা, এখন হলো কত 4 × μ0 I/2R, তাহলে লিখবে যে 4 গুণ, অ্যান্সার হবে 4 গুণ, 4 টাইমস। 34, চৌম্বক বল, এটা হবে আচ্ছা চৌম্বক বল কার্যহীন বল, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। 35, একটি আয়তাকার কাচের ব্লককে বিভিন্ন বর্ণের লেখা কয়েকটি হরফের ওপর আঁকা হলো, অর্থাৎ বিভিন্ন বর্ণ বলতে কি না, বেনিয়া সহকলার যে 7টা কালার লাল থেকে বেগুনি, কোন বর্ণের হরফটি সব থেকে বেশি ওপরে উঠে এসেছে বলে মনে হবে? মনে রাখবে সবসময় হবে লাল, অ্যান্সার হবে কি লাল। লাল বর্ণ সবসময় বেশি মনে হয় উপরে উঠে এসছে বলে মনে হয়, কারণ লাল বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হয়, যার জন্য মনে হয় এটা সব থেকে উপরে উঠে এসছে। 36 কি বলছে, এন টাইপ অর্ধপ্রবেশ সংখ্যা লঘু কারা, মানে সংখ্যায় কম কারা না হোল, সংখ্যা গুরু হচ্ছে তোমার ইলেকট্রন, আর পি টাইপে মনে রাখবে সংখ্যা গুরু হোল, সংখ্যা লঘু ইলেকট্রন। ওকে, বলছি আবার শুনে নাও, এন টাইপে সংখ্যা লঘু হচ্ছে কে হোল, সংখ্যা গুরুকে না তোমার ইলেকট্রন, পি টাইপে তার উল্টো। 37 কি বলছে, কোন তাপমাত্রায় অর্ধ পরিবাহী পুরোপুরি অন্তরকে পরিণত হয়? এটা হবে 0 কেলভিন, অ্যান্সার হবে কি 0 কেলভিন। আচ্ছা এটা অ্যান্সার হবে হোল, হ্যাঁ এটা হবে হোল, ঠিক। এবার বলছে 38, 50 হার্টজ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পরপর প্রবাহের অভিমুখ উল্টে যায়? দেখো এটার অ্যান্সার হবে যে পর্যায়কাল বাই 2, অর্থাৎ T/2 টাইম পরপর কি হয়, এর দিকটা পাল্টে যায়। এবার আমরা কি জানি না T = কি হয় না 1/n, T = 1/n, তাই অ্যান্সারটা হয়ে যাচ্ছে 1/2n, মানে 1/2 × 50, তার মানে 1/100, তার মানে 0.01 সেকেন্ড। তাহলে 0.01 সেকেন্ড পরপর কি হবে না প্রবাহের অভিমুখ উল্টে যাবে, তাই অ্যান্সার কত হবে না 0.01 সেকেন্ড, T/2 মনে রাখবে, আর T = 1/n। 39, কোন শর্তে একটি উত্তল লেন্সের যে কোনো দুটি অবস্থানের জন্য বস্তুর দুটি প্রতিবিম্ব গঠন করবে, আর সদ্বিম্ব মনে রাখবে, বস্তু থেকে পর্দার দূরত্ব যদি আমরা d ধরি তাহলে সেটা কি হবে না লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে বেশি হবে, অর্থাৎ d > 4f। ডিটা কি বস্তু থেকে পর্দার দূরত্ব, এফটা কি লেন্সের ফোকাস দৈর্ঘ্য। তাহলে যদি বস্তু থেকে পর্দার দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকেও বেশি হয়, তখন ওই পর্দায় আমরা দুটো প্রতিবিম্ব পাবো লেন্সের দুটি পৃথক তোমার অবস্থানের জন্য। 40 কি বলছে, এসি বর্তনীতে আই দিয়ে দিয়েছে, এর আরএমএস ভ্যালু কত? দেখো এই যে 300 রয়েছে না, এটা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আই আরএমএস = কি হয় না I0/√2, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু বাই √2, তো অ্যান্সার হয়ে যাবে 300/√2, যা আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এবার 41 নম্বর প্রশ্ন, একটি এল দৈর্ঘ্যের পরিবাহীকে বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে ভি বেগে চালনা করলে পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? মনে রাখবে আবিষ্ট তড়িৎচালক বল E = হয় BLV sin θ, যেহেতু সমকোণে গতিশীল তাই হয়ে যাবে BLV sin 90 ডিগ্রি = হবে BLV, যেখানে ভি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এবং ভি হচ্ছে পরিবাহীর বেগের মান। 42 নম্বর প্রশ্ন কি বলছে, এল দৈর্ঘ্যের একটি তারকে বাঁকিয়ে বৃত্তাকার লুপ তৈরি করা হলো, ওই লুপে আই তড়িৎ প্রবাহ হলে চৌম্বক ভ্রামক কত? মনে রাখবে চৌম্বক ভ্রামক PM = হয় I × পরিবাহীর ক্ষেত্রফল। এবার দেখো এখানে কি হয়েছে না এল যে দৈর্ঘ্য ছিল সেই এল দৈর্ঘ্যটাই এখন কি হয়েছে না পরিবাহীর ওই বৃত্তাকার পরিবাহীর হয়েছে পরিধি 2πr, তাহলে R = কি হবে না L/2π। এবার এখানে A বলতে কি, A মানে হচ্ছে πr², তার মানে I × π, R বলতে কি না L/2π তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে I × π L² / 4π²,
তার মানে হয়ে যাচ্ছে IL²/4π, এটা হয়ে গেল উত্তর। ওকে, দেখো এ বলছে অবতল লেন্স কোন অবস্থায় সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করবে। অভিসারী এমনিতে কি হয় না, অবতল লেন্স তার উপর আসা সমস্ত সমান্তরাল যে রশ্মিকে কি করে না চারিদিকে ছড়িয়ে দেয়, অর্থাৎ তোমার অপসারী করে। এবার অভিসারী করবে কখন, মানে কখন একটা অবতল লেন্স উত্তল লেন্সের মতন বিহেভ করবে। মনে রাখবে যে অবতল, উত্তরটা হবে অবতল লেন্সকে লেন্সের প্রতিসরাঙ্কের থেকেও অধিক প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে যদি রাখা হয় তখন অবতল লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করবে, অর্থাৎ উত্তল লেন্সের মতন আচরণ করবে। 44 দেখো বলছে এলইডি থেকে নির্গত বর্ণ কি কি বিষয়ের উপর নির্ভর করে। মনে রাখবে 1 নাম্বার হবে কি না ডোপিং এর মাত্রা, অর্থাৎ কি অনুপাতে ডোপিং করা হয়েছে। 2 নম্বর মনে রাখবে যে এর বায়াসিং, এবং 3 নাম্বার তোমরা মনে রাখবে যে নিঃশেষিত যে অঞ্চলটা, অর্থাৎ বা বলবে যে তোমার এনার্জি গ্যাপ, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ থাকে সেই এনার্জি গ্যাপের উপর নির্ভর করবে যে বর্ণটা হবে কেমন। তা 3টে বিষয়, একটা হচ্ছে তোমার কি ডোপিং এর মাত্রা, 2 নাম্বার বায়াসিং, 3 নাম্বার হচ্ছে কি না ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে তোমার এনার্জি গ্যাপের উপর ডিপেন্ড করবে। এই এনার্জি গ্যাপটা কত হয় না মনে রাখবে এই এনার্জি গ্যাপটা হয় তোমার গ্রেটার দেন হবে 1.5 EV, 1.5 EV, 1.5 EV থেকে বেশি হতে হবে এবং 3 EV থেকে কম হতে হবে। ওকে, তবে এটা হবে। এবার দেখো 45 নম্বর প্রশ্ন বলছে ওয়াটবিহীন প্রবাহ কি। মনে রাখবে যে বিশুদ্ধ আবেশক বা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে কি হয় না গড় ক্ষমতা ব্যয়ের মান হয় 0, তাই এই বর্তনীতে প্রবাহিত তড়িৎকেই আমরা বলি ওয়াটলেস প্রবাহ। ওকে, 40 ডিসি প্রবাহমাত্রায় ধারকীয় প্রতিঘাত কত। মনে রাখবে ডিসি যদি হয় আর যদি হয় ধারক তাহলে হবে ইনফিনিটি, এর প্রতিঘাত হবে ইনফিনিটি। আর ধারকের বদলে যদি হয় তোমার আবেশক তাহলে হবে তার প্রতিঘাত হবে 0। এবার 47 বলছে জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে কিরূপ বায়াসে যুক্ত করা হয়। মনে বায়াসিং মনে রাখবে বিপরীত বায়াস, কি বায়াস বিপরীত বায়াস বা রিভার্স বায়াসে যুক্ত করা হয়। 48 একটি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে এটি সমান্তরালে যুক্ত শান্টের মানের কি পরিবর্তন করা হয়। মনে রাখবে শান্টের মান যত কমানো হবে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি পাবে, তাহলে অ্যান্সার হবে যে সমান্তরালে যুক্ত শান্টের মান আরো কমাতে হবে, তাহলে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি পেয়ে যাবে। 49 কি বলছে সাইক্লোট্রন যন্ত্রের ব্যবহার লেখো। দেখো সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে কি করা হয় না একটা অ্যাক্সেলারেটেড বা ত্বরণ সহ গতিশীল তোমার কণা তৈরি করা হয়, চার্জ পার্টিকেল। তাহলে এর ব্যবহার হচ্ছে যে এটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়, অথবা মনে রাখবে যে নিউক্লিয়ার বিভিন্ন ধরনের রিয়াকশনে এর কি করা হয় ব্যবহার করা হয়, মানে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ায় এটা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন সৌরকোষ বর্তনীতে কি বায়াসে যুক্ত করা হয়। মনে রাখবে সৌরকোষ থেকে যদি আমাদের বেশি মাত্রায় কারেন্ট পেতে হয় তাহলে সৌরকোষকে বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, আর সৌরকোষ থেকে যদি বেশি মাত্রায় ভোল্টেজ পেতে হয় তাহলে মূল বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। তাহলে এইভাবে তোমরা উত্তরটা লিখে আসবে। তাহলে আজকের ক্লাসটি আমাদের এই অবধি থাকলো। তোমরা শেষ অবধি যারা ক্লাসটি দেখলে তারা বুঝতে পারলে যে শুধু এসে কিউ নয়, তার সঙ্গে 2 মার্কস যে কোশ্চেন সেই কোশ্চেনেরও প্রিপারেশন তোমাদের হয়ে গেল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যত বড় বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, এবং নতুন যারা দেখলে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।